দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আইডেস্কে। শুরুতেই শিরোনাম। ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার মেয়াদ শেষ, বাড়াতে নারাজ ট্রাম্প। তেহরানকে আত্মসমর্পণের হুঁশিয়ারি, হরমুজ নিয়ন্ত্রণে ওয়াশিংটনের দাবি। হরমুজ ইস্যুতে মাস্কাট তেহরান সমঝোতায় ট্রাম্পের ক্ষোভ, ওমানে বোমা হামলার হুমকি মার্কিন প্রেসিডেন্টের। চব্বিশ দিনের আন্দোলনের চাপে পিছু হটল ঝাড়খণ্ড সরকার। বাতিল জেএসএসসি সিজিএল পরীক্ষা, টিডিপিএল এর সব পরীক্ষা নিয়োগে তদন্তের সিদ্ধান্ত। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছি। ইরানের সাথে সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হয়ে গেলেও তা বাড়াতে রাজি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন তেহরানের উচিত আত্মসমর্পণ করে সাদা পতাকা উত্তোলন করা। হরমুজ প্রণালী পুরোপুরি ওয়াশিংটনের নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেন আবারও। শর্ত ভেঙে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার মধ্য দিয়ে আগেই সমঝোতা স্মারক অর্থহীন হয়ে গেছে, এমন মন্তব্য করেছে তেহরান। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিতই ছিল। এবার উভয় পক্ষের মধ্যে স্বাক্ষরিত ৬০ দিন মেয়াদী সমঝোতা স্মারকের মেয়াদও শেষ। সোমবার সমঝোতা স্মারকের আনুষ্ঠানিক মেয়াদ শেষ হওয়ার ঠিক আগে ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে দেয়া পোস্টে লেখেন, তাদের প্রথম এবং শেষ লক্ষ্য ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। ওভাল অফিসে সাংবাদিকদের সাথে আলাপকালে তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি সমঝোতা স্মারকের মেয়াদ বাড়ানোর কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা। জবাবে সরাসরি না বলে দেন মার্কিন প্রেসিডেন্ট। তারা একটি চুক্তি করতে চায় ঠিকই, কিন্তু আমার মতে যেমন হওয়া প্রয়োজন তারা তেমনটি করবে না। দেখুন, আমাদের সেখানে থাকার মূল কারণ একটাই, ইরানের হাতে যেন কোনো পারমাণবিক অস্ত্র না থাকে। B2 বোম্বার দিয়ে আমরা যা করেছি তাতে নতুন করে পারমাণবিক অস্ত্র তৈরিতে তাদের অনেক সময় লেগে যাবে। সমঝোতা স্মারককে অর্থহীন আখ্যা দিলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। তার দাবি, শর্ত ভেঙে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর সাথে সাথেই অকার্যকর হয়ে গেছে যুদ্ধবিরতি। একই দিন ফক্স নিউজে প্রকাশিত এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন ইরানের বিপ্লবী গার্ডস IRGCর সাথে যুক্তরাষ্ট্রের ব্যাক চ্যানেলে বা সরাসরি গোপন যোগাযোগ ব্যবস্থা রয়েছে। ট্রাম্পের এমন দাবি উড়িয়ে দিয়েছেন IRGCর একজন মুখপাত্র। বলেন যুদ্ধের ময়দানে পরাজয় ও চরম হতাশা থেকে এমন মিথ্যাচার করছেন মার্কিন প্রেসিডেন্ট। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। হরমুজ প্রণালী খুলে দেওয়ার পথে হস্তক্ষেপ বা বাধা তৈরি করলে বোমা ফেলা হবে ওমানে। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকার এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেছেন ওমানকে ঠেকানো খুবই সহজ বিষয় তাদের জন্য। এর আগে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে পাশ কাটিয়ে হরমুজ প্রণালীতে বিকল্প রুটের বিষয়ে ওমানের সাথে সমঝোতার কথা জানিয়েছে ইরান, আর এই খবরেই চটে গেছেন ট্রাম্প। পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌরুট হরমুজের দক্ষিণ প্রান্তের দেশ ওমান মধ্যপ্রাচ্য সংঘাতে নিরপেক্ষ অবস্থানে থাকার দাবি করে আসছে দেশটি। এরই মাঝে বেশ কয়েকবার ইরানের হামলার শিকার হয়েছে মাস্কাট। তা সত্ত্বেও জলপথটি পুনরায় সচল করার লক্ষ্যে তেহরানের সাথে আলোচনার ক্ষেত্রে পালন করছে গুরুত্বপূর্ণ ভূমিকা। শুধু ইরানই নয়, গেল কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রের সাথেও আলোচনা চালিয়ে যাচ্ছে ওমান। হরমুজের অচলাবস্থা দূর করতে একটি বিকল্প রুট নির্ধারণে চলছে দফায় দফায় বৈঠক। আলোচনাকে ইতিবাচক হিসেবে অভিহিত করেছে ওমান। এদিকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে পাশ কাটিয়ে হরমুজের বিকল্প রুটের বিষয়ে ওমানের সঙ্গে সমঝোতার কথা জানিয়েছে ইরানও। চলাচলের পথের মানচিত্র বা রুট ম্যাপের বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছে তেহরান ও মাস্কাট। যৌথ বিবৃতি প্রকাশের আগে এর বিস্তারিত বিষয়গুলো চূড়ান্ত করার কথা জানিয়েছে দুপক্ষই। দৃঢ়তার সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে ওমান ও ইরান। যৌথ বিবৃতি নিয়েও মতবিনিময় চলছে। উভয় পক্ষই এমন একটি ঐক্যমত্যে পৌঁছাতে চায় যা আন্তর্জাতিক নৌ চলাচল সংক্রান্ত বিষয়গুলো বিবেচনায় রেখে তাদের নিজস্ব স্বার্থ ও উদ্বেগের বিষয়গুলোরও সুরাহা করবে। আর এই খবরে আরও চটে গেছেন ট্রাম্প। মিত্রদেশ হওয়া সত্ত্বেও হরমুজ প্রণালীর ইস্যুতে হস্তক্ষেপ বা বাধা তৈরি করলে বোমা ফেলা হবে ওমানে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন ওমানকে ঠেকানো খুবই সহজ বিষয় তাদের জন্য।
আত্মসমর্পণ ছাড়া ইরানের কাছে আর কোনো পথ খোলা নেই। যদি এতে ওমান বাধা হয়ে দাঁড়ায় তাহলে তাদের উপরও বোমা হামলা চালানো হবে। এর আগে চলতি মাসের শুরুর দিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেন, গুরুত্বপূর্ণ এই নৌপথ পুনরায় পুরোপুরি চালু হওয়া নির্ভর করছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইরানের ক্ষতিপূরণ পাওয়ার উপর। তেহরানের মতে সমঝোতা স্মারক লঙ্ঘন করে ইরানের উপর ফের হামলা করার জেরেই ওয়াশিংটনকে দিতে হবে এই ক্ষতিপূরণ। তবে হরমুজের বিকল্প রুট নির্ধারণে হওয়া চুক্তিতে ঠিক কী ধরনের শর্তগুলোকে বাধা হিসেবে গণ্য করছেন ট্রাম্প তা এখনও স্পষ্ট নয়। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। হামাস নিরস্ত্রীকরণের শর্ত না মানলে তার পরিণতি হবে ভয়াবহ। ইসরায়েলের সাথে বৈঠক শেষে এমনই হুঁশিয়ারি দিয়েছেন মধ্যপ্রাচ্যে সফরে আসা মার্কিন বিশেষ দূত জেরার্ড কুশনার। হামাসের কার্যক্রম বন্ধ না হলে যুক্তরাষ্ট্র গাজার পুনর্গঠনে কোনো সাহায্যই করবে না বলেও তিনি জানিয়েছেন। এদিকে গাজায় পুরোপুরি হামলা বন্ধ আর ইসরায়েলি সেনা প্রত্যাহার না হওয়া পর্যন্ত নিরস্ত্রীকরণ করবে না হামাস। এমন অবস্থায় গাজার ভবিষ্যৎ পুনর্গঠন নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইসরায়েলি হামলায় দাও দাও করে জ্বলছে একটি গাড়ি, ভেতরে আটকা পড়ে প্রাণ হারান এক ফিলিস্তিনি নাগরিক। গাজাবাসীর কাছে এমন দৃশ্য যেন এখন নিত্যদিনের বাস্তবতা, অথচ কাগজে কলমে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে গত বছরের অক্টোবরেই। যুদ্ধবিরতির পরও থেমে নেয় ইসরায়েলি বর্বরতা। গাজার বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে আইডিএফ, রেহাই পাচ্ছে না হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্র। ফলে যুদ্ধবিরতির মধ্যেও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে গাজাবাসীরা। শুধু গাজা নয়, উত্তেজনা বেড়েছে পশ্চিম তীরেও। ফিলিস্তিনিদের জমি বেদখল করে বসতি গড়ছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। এরই মাঝে গাজা নিয়ে 15 দফা বাস্তবায়নের জন্য মধ্যপ্রাচ্য সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত জেরার্ড কুশনার করেছেন ইসরায়েল ও হামাস নেতাদের সঙ্গে বৈঠকও। তবে বৈঠক শেষে মেলেনি কোনো সমাধান। প্রেসিডেন্ট ট্রাম্পের দফা মানার জন্য হামাস বেশ কিছু শর্ত দিয়েছে। নিরস্ত্রীকরণের আগে অবশ্যই ইসরায়েলকে পুরোপুরি হামলা বন্ধ করার পাশাপাশি সেনা প্রত্যাহার করতে হবে। অন্যদিকে ইসরায়েল বলছে হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েলি সেনা সরাবে না। আর ইসরায়েলের সঙ্গে বৈঠকের পরপরই হামাসকে সতর্ক করে হুঁশিয়ারি দেন জেরার্ড কুশনার। যুক্তরাষ্ট্র ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের বিষয়ে হস্তক্ষেপ করবে না। আগামী 60 থেকে 90 দিনের মধ্যে হামাস নিরস্ত্র না হলে এটা প্রমাণিত হবে যে হামাস শান্তির ব্যাপারে আন্তরিক নয়। তখন ইসরায়েলের কাছে অভিযান শেষ করার জন্য আরো শক্ত সমর্থন থাকবে। এটি ইসরায়েলের জন্য উইন উইন সিচুয়েশন। এদিকে নিজেদের অবস্থান থেকে ছাড় দিতে নারাজ হামাসও। গাজায় পুরোপুরি হামলা বন্ধ ও ইসরায়েলি সেনা প্রত্যাহার না হওয়া পর্যন্ত নিরস্ত্রীকরণ করবে না ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। যদিও হামাসের এই দাবিকে উড়িয়ে দিয়েছেন কুশনার। আমরা গাজাকে পুনর্গঠন করতে চাই, তবে হামাস নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত তা সম্ভব নয়। কিন্তু সত্যি বলতে এমন জায়গায় কেউ অর্থ দিতে চায় না, যা আবার সন্ত্রাসীদের দখলে যাবে আর আবারও ধ্বংস হবে। এই অবস্থায় বিবাদমান পক্ষগুলোর বিরোধিতার কারণে অনিশ্চয়তা আরও বেড়েছে গাজার পুনর্গঠন নিয়ে। মাহমুদ সাকিব, যমুনা নিউজ। সাংবাদিককে শাট আপ বলে ধমকে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে প্রেস ব্রিফিং চলাকালে এই ঘটনা ঘটেছে। দক্ষিণ কোরিয়ার সাথে সামরিক মহড়ার পরিধি কমানো ইস্যুতে প্রশ্ন তুললে ক্রিস্টেন হোমস নামের এক নারী সাংবাদিককে চুপ করতে বলেন ট্রাম্প। মন্তব্য করেন অতিথিদের সামনে অসম্মানজনক আচরণ করছেন তিনি। সিএনএনের সংবাদকর্মী শোনার পর সংবাদ মাধ্যমটিকে ফেক নিউজ আর ওই সাংবাদিককে ফেক রিপোর্টার বলেও কটাক্ষ করেন ট্রাম্প। এরপরে ওই সাংবাদিক নিজের প্রশ্নের উত্তর চাইলে তাকে পুরোপুরি অবজ্ঞা করে বাকিদের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে যান তিনি। Don't you find her disrespectful? He understands. Quiet. Who are you with? I'm with CNN. Fake news. I just wanted to follow up on the South Korea question. You're a loud, boisterous person. You're fake news. I was trying to find out if you had been talking. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর থেকেই ব্যাপক অবনতি হয়েছে যুক্তরাষ্ট্রের জনসাধারণের আর্থিক অবস্থার। এমন অভিমত দেশটির প্রায় 53% ভোটারের। জরিপ চালিয়ে এই তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস। সমীক্ষায় দেখা গেছে মাত্র
21% মানুষ মনে করছেন যে ট্রাম্পের শাসনামলে আর্থিক পরিস্থিতির উন্নতি হয়েছে। রাজনৈতিকভাবেও স্পষ্ট এই বিভাজন। প্রায় 80% ডেমোক্র্যাট ভোটার এবং 23% রিপাবলিকানও একমত এই আর্থিক ধসের বিষয়ে। এছাড়াও ভুল পথে পরিচালিত হচ্ছে মার্কিন অর্থনীতি এমন মনে করছেন 86% ডেমোক্র্যাট, 37% রিপাবলিকান। সামগ্রিকভাবে প্রেসিডেন্ট ট্রাম্পের কর্মকাণ্ড নিয়ে ব্যাপক অসন্তুষ্ট প্রায় যুক্তরাষ্ট্রের 55% মানুষ। মুদ্রাস্ফীতি, জীবনযাত্রায় বেপরোয়া ব্যয়, কর্মসংস্থান, শুল্ক, বাণিজ্য, বিশেষ করে ইরান সংক্রান্ত ইস্যু নিয়েই সবচেয়ে বেশি ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ মার্কিনিরা। বদলে যেতে পারে ফেসবুক ও ইনস্টাগ্রামের ব্যবহার পদ্ধতি। শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি এবং গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া সহ 30টি অঙ্গরাজ্যের দায়ের করা মামলায় জুরি ট্রায়ালের মুখোমুখি হতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট মেটা। মামলায় $1 ট্রিলিয়ন বেশি ক্ষতিপূরণের পাশাপাশি প্ল্যাটফর্মে বড় ধরনের পরিবর্তনের দাবি জানানো হয়েছে। ফেসবুক, ইনস্টাগ্রামে স্ক্রল করতে করতে কখন যে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় টেরই পাওয়া যায় না। তরুণদের ক্ষেত্রে এই আসক্তি এখন আরও ভয়াবহ। শিশু কিশোরদের ক্ষতি করার অভিযোগে এবার বড় আইনি চ্যালেঞ্জের মুখে মেটার বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের 30টি অঙ্গরাজ্য। অভিযোগ, তরুণদের আকৃষ্ট করে প্ল্যাটফর্মে ধরে রাখতে নানা ফিচার ও অ্যালগরিদম ব্যবহার করছে প্রতিষ্ঠানটি। এই মামলায় মেটা হারলে পরিবর্তন আসতে পারে ফেসবুক, ইনস্টাগ্রামে। অভিযোগকারীদের দাবি, 18 বছরের কম বয়সীদের জন্য বন্ধ করতে হবে লাইক কাউন্ট, বাদ দিতে হবে ইনফিনিটি স্ক্রল। এছাড়া চেহারা বদলে দেওয়া অনেক ফিল্টার সরিয়ে ফেলা, ভিডিওর অটোপ্লে বন্ধ করা এবং একাধিক অ্যাকাউন্ট খোলার সুযোগ সীমিত করার দাবিও রয়েছে। পাশাপাশি কিশোরদের অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে থাকতে হবে অভিভাবকদের সম্মতি। অঙ্গরাজ্যগুলোর অভিযোগ, এসব ফিচার ব্যবহারকারীদের আরও বেশি সময় প্ল্যাটফর্মে ধরে রাখার জন্যই তৈরি করা হয়েছে। এমনকি বারবার নোটিফিকেশন পাঠিয়ে তরুণদের অ্যাপে ফিরিয়ে আনা হয় বলে দাবি তাদের। আর সবচেয়ে বেশি আলোচনায় এসেছে লাইক। মেটার নিজেদের গবেষণাতে উঠে এসেছে, লাইক কাউন্ট তরুণদের মধ্যে অন্যের সঙ্গে নিজের তুলনা করার প্রবণতা বাড়ায়। এর সঙ্গে একাকিত্ব, নিজের শরীর নিয়ে নেতিবাচক ধারণা এবং খারাপ মানসিক অবস্থা সম্পর্কও পাওয়া গেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। তবে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করছে মেটা। প্রতিষ্ঠানটির দাবি, তরুণদের নিরাপত্তা ও সুস্থতার বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে দেখে। এরই মধ্যে নিউ মেক্সিকোর একটি মামলায় মেটাকে প্রায় $942 মিলিয়ন জরিমানা করা হয়েছে। কিশোরদের জন্য লাইক কাউন্ট বন্ধ সহ বেশ কিছু পরিবর্তনের নির্দেশও দিয়েছে আদালত। এবার 30 অঙ্গরাজ্যের এই মামলায় হেরে গেলে মেটাকে আরও বড় ধরনের পরিবর্তন আনতে হতে পারে, কারণ এসব অঙ্গরাজ্যে বাস করে যুক্তরাষ্ট্রের প্রায় 2/3 মানুষ। ফলে রায় মেটার বিরুদ্ধে গেলে শুধু বড় অঙ্কের জরিমানায় নয়, যুক্তরাষ্ট্র জুড়ে ফেসবুক ও ইনস্টাগ্রামে তরুণদের অভিজ্ঞতাই বদলে যেতে পারে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার আদালত রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে তাকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী 2 দিনের মধ্যে ইমরান খানকে হাসপাতালে স্থানান্তর করতে হবে এবং তার উন্নত চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ডও গঠন করতে বলা হয়েছে। পাশাপাশি ইমরান খানের বোন উজমা ও ব্যক্তিগত চিকিৎসক ফয়সাল সুলতানকে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালে থাকার সময় তিনি তার পরিবারের সদস্যদের সাথে দেখা করতে পারবেন, সেই সাথে বিদেশে থাকা 2 ছেলের সাথেও কথা বলার সুযোগ পাবেন বলে জানান ইমরান খানের আইনজীবী উজাইর ভান্ডারি। যন্তর মন্তরের পর এবার রাঁচি। দীর্ঘ 24 দিনের আন্দোলনের চাপে শেষ পর্যন্ত পিছু হটল ঝাড়খণ্ড সরকার। ছাত্র চাকরি প্রার্থীদের দাবির মুখে বাতিল করা হলো বিতর্কিত জেএসএসসি সিজিএল পরীক্ষা। শুধু তাই নয়, 2014 সাল থেকে বেসরকারি সংস্থা টিডিপিএল এর মাধ্যমে নেওয়া সকল পরীক্ষা, ফলাফল ও নিয়োগ প্রক্রিয়াতেও তদন্তের সিদ্ধান্ত নিয়েছে হেমন্ত সোরেন সরকার। ভারতে আবারও জেনজিদের জয়, উচ্ছ্বাস ছাত্র জনতার। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আবারও মাথা নোয়াতে বাধ্য হলো বিজেপি সরকার। দিল্লির পর এবার ঝাড়খণ্ড। দীর্ঘ 24 দিনের ছাত্র আন্দোলনের পর অবশেষে হার মানতে হলো হেমন্ত সোরেনের সরকারকে। সোমবার বিতর্কিত জেএসএসসি সিজিএল পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। জেএসএসসি 14তম ও ব্যাকলগ পরীক্ষা বাতিল করা হবে। আর্থিক অপব্যবহারের তদন্তের জন্য আমরা ইডিকে চিঠি লিখব। সিআইডি তদন্ত বিচার বিভাগের তত্ত্বাবধানে থাকবে।
একই সঙ্গে TDPL এর মাধ্যমে 2014 সাল থেকে নেয়া বিভিন্ন পরীক্ষার প্রক্রিয়া, ফলাফল ও নিয়োগ নিয়েও ব্যাপক তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার বলছে নির্ধারিত SOP ঠিকভাবে মানা হলে অনিয়মের সুযোগ তৈরি হতো না, তাই তদন্তে অনিয়ম ধরা পড়লে নেওয়া হবে ব্যবস্থা। সরকারের ঘোষণার পরপরই ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতো তার 16 দিনের অনশন প্রত্যাহার করেন। পাশাপাশি সরকারের এই সিদ্ধান্তকে ঝাড়খণ্ডের ছাত্রদের বড় জয় হিসাবে ব্যাখ্যা করেন তিনি। এটি ছাত্রদের অক্লান্ত সংগ্রামের সরাসরি ফল। এটি ছাত্র আন্দোলনের একটি বিজয়। এটি শক্তিশালী শিক্ষা ও নিয়োগ ব্যবস্থা যা নিশ্চিত করবে যে প্রশ্নপত্র ফাঁস, অসদুপায় ও স্বজনপ্রীতি আর কখনো ঘটবে না। এমনকি এর জন্য যদি সাংবিধানিক সংশোধনের প্রয়োজন হলেও তা করতে হবে। তবে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়েছে এখনই আন্দোলন পুরোপুরি থেমে যাচ্ছে না। পরীক্ষা বাতিল হলেও অনিয়মের অভিযোগে CBI তদন্ত হয় কিনা নজর থাকবে তাদের। শেষ দাবিটি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলছেন তারা। আমরা আগে দেখতে চাই বিজ্ঞপ্তিটি আসলেই বাতিল হয়েছে। আমরা CDPO এবং FSO পরীক্ষা নিয়ে সরকারের অবস্থান জানতে চাই। এটা এখনো অস্পষ্ট। সুতরাং এই সমস্ত বিষয় একটা সমঝোতায় না পৌঁছানো পর্যন্ত আন্দোলন চলবে। ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষার অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে বেশ কয়েক সপ্তাহ ধরে আন্দোলন করছিল ছাত্র ও চাকরি প্রার্থীরা। রাঁচিতে আন্দোলনকারীদের অবস্থান বিক্ষোভও চলছিল। বিতর্কিত পরীক্ষা বাতিল, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা এবং অনিয়মের অভিযোগে নিরপেক্ষ তদন্ত করাই ছিল বিক্ষোভকারীদের দাবি। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নতুন করে আরও অন্তত 13 জনের প্রাণ গেছে। সোমবার রাতভর হামলা চলে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায় রাশিয়ার সামরিক বাহিনীর বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছড়ে ইউক্রেনীয় বাহিনী, যাতে অন্তত 9 জনের প্রাণ যায় আর আহত হয় 23 জন। অন্যদিকে ইউক্রেনের ভূখণ্ড লক্ষ্য করে জবাবি হামলা চালায় রুশ সেনারা। ছোড়া হয় বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র, যাতে 4 জনের প্রাণ যায়। হামলা হয়েছে বন্দরনগরী ওডেসাতেও। মস্কোর দাবি রোববার রাতে কিয়েভ 800-র বেশি ড্রোন ছুড়েছে। চলতি মাসে দুই পক্ষর হামলার পরিধি বাড়িয়েছে। রাশিয়ার যুদ্ধবিরোধী রাজনীতিক লেভ স্লোজবার্গকে 11 বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। সামরিক বাহিনীকে অসম্মান এবং সেনাবাহিনী নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়। আদালতের রায়ের পর 63 বছর বয়সী স্লোজবার্গ বলেন, রাজনৈতিক ও নাগরিক অবস্থানের কারণেই তাকে শাস্তি দেওয়া হয়েছে। রাশিয়ার উদারপন্থী দল ইয়াবলো করে এই নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিভিন্ন বক্তব্যের কারণে। এদিকে একই দিনে রাশিয়ার সুপ্রিম কোর্ট নির্বাচনে অংশ নেয়ার উপর ইয়াবলোকোর নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা আবেদনও খারিজ করেছে। 2022 সালে ইউক্রেনের রাশিয়ার পূর্ণমাত্রার অভিযান শুরুর পর থেকেই দেশটিতে বিরোধীদের উপর কঠোর দমনপীড়ন চলছে। বজ্রপাতের কারণে অগ্নিকাণ্ডের শিকার হলো যুক্তরাষ্ট্রের ওকলাহোমার একটি গ্যাস পাইপলাইন, পড়ে যায় 3টি ট্যাঙ্ক। সোমবার রাজ্যটির এক্সপ্লোরার জ্বালানি পাইপলাইন স্থাপনায় এই ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায় সকাল 8:30টার দিকে একটি ট্যাঙ্কে আগুন লাগে, পরে তা আরও 2টি ট্যাঙ্কে ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। আগুন নেভাতে পানির পাশাপাশি বিশেষ রাসায়নিক ও ফোম ব্যবহার করে তারা। ঘটনায় কেউ হতাহত হয়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এর আগেও স্থাপনাটিতে 3বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার মধ্যে 2বারই কারণ ছিল বজ্রপাত। আগ্নেয়াস্ত্রের দোকান থেকে রুটি কেকের বেকারি। অবিশ্বাস্য হলেও এটাই ব্যাংককের ঐতিহাসিক গান ডিস্ট্রিক্টের নতুন চিত্র। মাত্র কয়েক বছরে আগ্নেয়াস্ত্রের শতাধিক দোকান এখন খাবারের দোকানে পরিণত হয়েছে। সরকারের কড়াকড়িতে অস্ত্রের ব্যবসা থমকে যাওয়ায় পেশা বদলাতে বাধ্য হয়েছেন অনেক ব্যবসায়ী। তবে কর্মীদের ছাঁটাই না করে নতুন কাজে প্রশিক্ষণ দিয়েছেন কেউ কেউ। ব্যাংককের ব্যস্ততম এলাকায় অবস্থিত এই বেকারি। কেক, রুটির মতো বিভিন্ন খাবার কিনতে ভিড় ক্রেতাদের। তবে কয়েক বছর আগেই এখানকার চিত্র ছিল একেবারেই আলাদা। খাবার নয়, বরং বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র বিক্রি করা হতো এই দোকানে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের এই এলাকাটি একসময় পরিচিত ছিল গান ডিস্ট্রিক্ট নামে। রাস্তার দুই পাশে ছিল আগ্নেয়াস্ত্রের শত শত দোকান। বিভিন্ন ধরনের হ্যান্ডগান থেকে শুরু করে রাইফেল, শটগান সহ নানান ধরনের অস্ত্র বিক্রি হতো। মিলত গ্রেনেড সহ বিভিন্ন ধরনের বিস্ফোরকও। এখানে আগে বিভিন্ন ধরনের বন্দুক সাজিয়ে রাখা হতো। লং রেঞ্জ বন্দুকের জন্য আলাদা জায়গা ছিল। এখন সেই একই তাকগুলোতে সাজানো হচ্ছে নানা ধরনের রুটি। পরিসংখ্যান বলছে, এশিয়ার বেসামরিক আগ্নেয়াস্ত্রের মালিকানার শীর্ষ দেশগুলোর একটি থাইল্যান্ড। প্রতি 100 জনের বিপরীতে রয়েছে প্রায় 15টি
আগ্নেয়াস্ত্র। আর সম্প্রতি সময়ে দেশটিতে বারবার ঘটে যাওয়া বন্দুক হামলা নিয়ে বেড়েছে উদ্বেগ। 2023 সালে ব্যাংককের একটি শপিং মলে বন্দুক হামলার পরপরই অস্ত্র নিয়ে আরও কঠোর হয় থাইল্যান্ড। বন্ধ হয়ে যায় নতুন অস্ত্র আমদানির সুযোগ। ধীরে ধীরে ধাক্কা খায় আগ্নেয়াস্ত্রের ব্যবসায়ও। ফলে প্রজন্মের পর প্রজন্ম ধরে অস্ত্রের ব্যবসা করা দোকানগুলো এখন বদলে যাচ্ছে। বন্দুকের বদলে কোথাও বিক্রি হচ্ছে কেক রুটি, অস্ত্রের তাকেই জায়গা করে নিয়েছে খাবার। ব্যবসা বদলেও কর্মীদের পাশে থাকছেন দোকান মালিক। আগের কর্মীদেরই দিয়েছেন রুটি তৈরির প্রশিক্ষণ। ফলে নতুন ব্যবসায় নিজেদের আয় নিশ্চিত করার পাশাপাশি কর্মীদের জন্য রেখেছেন কর্মসংস্থান। সত্যি বলতে বন্দুক বিক্রির চেয়ে রুটি বিক্রি করা বেশি পরিশ্রমের, তবে কর্মী ও পরিবারকে দেখাশোনা করতে পারছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখনও অনেক দোকানদারই রয়েছেন তাদের পুরনো ব্যবসায়। আর দিন দিন আরও বেশি কঠোর হচ্ছে আগ্নেয়াস্ত্র বিক্রির বিধিনিষেধ। ব্যবসায়ীদের দাবি, সমস্যার জায়গায় ব্যবস্থা না নিয়ে শুধু বৈধ অস্ত্রের ব্যবসায় কড়াকড়ি করা হচ্ছে। এতে কৃত্রিম চাহিদা তৈরি হচ্ছে অবৈধ অস্ত্রের ওপর। মাহমুদ সাকিব, যমুনা নিউজ। এই ছিল যমুনা আই ডেস্কে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।